আমরা আজকে মানে স্বস্তির একটা খবর পাচ্ছি যে ওদের দুজন আসলে ট্রমা থেকে মুক্তি পাবে কিনা, কিন্তু শারীরিকভাবে একটা থেকে মুক্তি পাচ্ছে বলেন। না, থ্যাংক ইউ। আসলে আমরা সবাই জানি যে মাইলস্টোনের ঘটনার পরে আমরা প্রথম দিকে বেশ কিছু আমাদের ছাত্র ছাত্রী এবং শিক্ষক এবং কর্মচারী যারা ছিল তাদেরকে প্রথম চোটেই হারিয়ে ফেলেছি। তাদেরকে জন্য আসলে আমরা তেমন কিছু করার সুযোগই পাইনি। পরবর্তীতে আমাদের যারা প্রাথমিক ধাক্কা কাটিয়ে যারা ছিল তাদের মধ্যে আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গে বলতে পারি যে আমাদের ৩৬ জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিল তাদের মধ্যে অলরেডি ৩১ জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। ৫ জন ছিল, এই ৫ জনের মধ্যে আজকে ২ জন খুবই বিখ্যাত ২ জন, কারণ ওরা ছিল যমজ বোন এবং ওদের সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারতো, কিন্তু আরেক বোন তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার যে 33%-এর সাইবা যেটা সাইরা 30% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম। কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় ৩ মাস পরে, ৩ মাসের কাছাকাছি হয়ে গেছে, ৩ মাস পরে ওদেরকে, হ্যাঁ প্রায় ১০০, হ্যাঁ রাইট, ৩ মাসের বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট। তারা বাড়ি যাচ্ছে আজকে। তবে একটা জিনিস আমরা বলবো যে এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার, মানসিক যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। মেন্টাল ট্রমাটা বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিসঅর্ডার হয়, এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই মারাত্মক, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস 4-এ পড়ে। তাদের বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু যখন বাড়িতে যাবে, স্কুলের কথা মনে পড়বে, অন্যান্য স্মৃতিগুলো মনে পড়বে, তখন কিন্তু এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারতে। এই বিষয়গুলোকে আমরা তাদের পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো, তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই বার্নের চিকিৎসা যে আমরা প্রাথমিকভাবে দিয়েছি, এর আমরা কিছু কিছু তার অটোমেটিক্যালি সেরে গিয়েছে, আর কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের স্ক্রিন গ্রাফট করতে হয়েছে। এই প্রত্যেকটি জায়গাতে পরবর্তীতে হাইপারট্রফিক স্কার হয়। এই হাইপারট্রফিক স্কারের জন্য কিন্তু চিকিৎসা লাগে দীর্ঘদিন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রামে আমরা বলেছি যে কমপক্ষে তাদেরকে 2 বছর সরাসরি আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে। এই সময়তে তাদের বেশ উচ্চ মূল্যের কিছু ওষুধপত্র প্রয়োজন হয়, যেমন তাদেরকে যে জেলগুলো আমরা দিয়ে থাকি সেই জেলগুলো অনেক দামের, সিলিকন স্কার শিট দিয়ে থাকি সেগুলো অনেক দামের। তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের কমিটমেন্টের একটা ব্যাপার ছিল, সরকার থেকেও একটা কমিটমেন্টের ব্যাপার ছিল যে তাদের সমস্ত চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। সরকার তো সরাসরি বহন করতে পারে না, আমাদের মাধ্যমেই করা হয়। তো সেই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষের সিলিকন যে জেল শিট, যেটা একটা মানুষের 1 মাসের জন্য সিলিকন জেল শিট কিনতে গেলে যাদের 30% 40%-এর উপর বার্ন, প্রায় লক্ষ টাকার উপরে যায়। তো এরকমভাবে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো আগামী 2 বছরে লাগবে, সেগুলো আসলে আমাদের সরকার থেকে সংগ্রহ করতে হবে। এটা আপনারা জানেন যে সরকারি প্রক্রিয়াটা একটু দীর্ঘসূত্রিতার হয় এবং কিছু প্রক্রিয়া মেনটেন করেই করতে হয়। তো আমরা আশা করব যে এই সমস্ত তাদের সমস্ত চিকিৎসার যে ব্যয়ভার আমরা যে কমিটমেন্ট করেছি সরকারের পক্ষ থেকে, আমরা আশা করব যে সেগুলো আমরা সেভাবেই আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব। রেগুলার এখনও তারা ফলো আপে আসছে,
এই ফলো আপের প্রত্যেক দিন যখনই আসে তখন আমরা সিনিয়ররাই তাদেরকে দেখি এবং তাদেরকে চিকিৎসা দিচ্ছি। সাইমা এবং সাইরার ক্ষেত্রেও আমরা আশা করব যে ওরা বাড়িতে গিয়ে ভালো থাকবে এবং আমরা যেভাবে ফলো আপের কথা বলবো, কখনো 5 দিন পরে বলবো, কখনো 7 দিন পরে বলবো, কখনো 2 সপ্তাহ পরে, তারা আমাদের এই ফলো আপগুলো আসলে আমরা আশা করি যে তারা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে মিডিয়া অনেক সময়, আমি বলবো এবারে মিডিয়া অত্যন্ত পজিটিভ ভূমিকা রাখছে এই বাচ্চাদের চিকিৎসার জন্য। অনেক সময় মিডিয়াও তাদেরও কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় সঠিকভাবে পালন করতে গিয়ে দেখা যায় যে বাচ্চাদের উপরেও অনেক ট্রমা তারা দিয়ে ফেলে মনের অজান্তেই। কিন্তু এবার আমি বলবো এবারের মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলভাবে বিহেভ করেছে। আমরা আশা করব যে সামনের দিনগুলোতেও আপনারা তাদের পাশে থাকবেন, তাদের সুস্থতার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে যে সমস্ত প্রচার প্রচারণা চালানো বা এই যে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে কীভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন। আমরা ইতিমধ্যে দেখেছি একটা মিডিয়া গ্রুপ কিছু বাচ্চাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছে, তাদের প্রোগ্রামে আমিও গেছিলাম, তারা বেশ হাসি খুশি এবং এটা এনজয় করছে। এভাবে তাদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায় সেই বিষয়গুলো আপনারা দেখবেন, আশা করি তারা ভালো হবে। হ্যাঁ, জি, সেটা হচ্ছে যে 117 দিন লাগলো, অর্থাৎ নিশ্চয়ই একজন যদি একটু কম ছিল, কিন্তু একজনের বিষয়টা একটু জটিল ছিল। আমি সেই জটিলতাটা জানতে চাই, ওরা আসলে কতগুলো সার্জারি লেগেছে বা কি ডিফিকাল্টিজের মধ্যে তার চিকিৎসা আছে। আমি আপনাদেরকে বলি যে এই যে 33% বার্নের পেশেন্ট যেটা, ওর কিন্তু প্রথম দিকে যেটা হয়েছে যে প্রথম হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমাদের সাইরা যেটা সারিনা জাহান সাইরার প্রথম দিকে কিন্তু আমরা যখন বার্নের অ্যাসেসমেন্টে কিন্তু অনেক সময় যেটা হয় আমাদের রিপিটেডলি অ্যাসেসমেন্ট চেঞ্জ হয়। তো প্রথম দিকে ওর মনে হচ্ছিল বার্নগুলো সুপারফিশিয়াল, কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা যখন সেকেন্ডারিলি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আরও ভালো করে দেখলাম যে বার্নগুলো কিন্তু বেশ ডিপ। এবং ডিপ বার্নের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ডিপ বার্নের যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো যদি আপনি বডি থেকে বের করে না দিতে পারেন তাহলে এই পেশেন্টগুলো খারাপ হয়ে যায়। ওকে নিয়ে আমরা কয়েকটা বার ওটিতে নিয়ে এমন একটা কন্ডিশনে গেছে যে একেবারে খারাপের পর্যায়ে চলে যেতে পারবে। ওনার যারা আত্মীয় স্বজন আছে, ওনার চাচা, তাদের সঙ্গে কিন্তু আমাদের রেগুলার কথা হয়েছে। তো এই জায়গাগুলোতে প্রবলেমের জায়গাটা হচ্ছে একেতে ডিপ বার্ন, তারপরে যেটা হচ্ছে একটা পর্যায়ে প্যানিক হয়ে যায়। হ্যাঁ, এই প্যানিক ডিসঅর্ডারটা খুবই প্রবলেমেটিক ছিল। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে মেটাবলিজমের যে বিষয়টা থাকে, আমরা হাইপার ক্যাটাবলিজম স্টেজেও চলে গেছিলো। এই বার্নের ক্ষেত্রে মোর দেন 20% বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাইপার ক্যাটাবলিজমের স্টেজে চলে যায়। এই হাইপার ক্যাটাবলিজমের স্টেজে যাওয়ার কারণে তার আসলে এই প্রবলেমগুলো হয়েছে। এবং তাকে প্রথমত তার নিউট্রিশনাল স্ট্যাটাস আমাদেরকে মেনটেন করতে হয়েছে, কারণ আপনি যখন অপারেশন করে চামড়া লাগাবেন তার যদি বডির নিউট্রিশনাল স্ট্যাটাস খারাপ থাকে, অপটিমাম না থাকে, তাহলে কিন্তু চামড়া লাগবে না। এবং ওদের শরীরে 30% পড়ে যাওয়ার পরে যেটা হয়, যে অংশটুকু থাকে তার সবটুকু কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না। ধরুন 30% পড়ে মানে একদম পুরে নষ্ট হয়ে গেছে, তারপরে যখন আপনি শরীরের অতিরিক্ত যে চামড়াটা নিচ্ছেন সেই চামড়া নেওয়ার ফলে আরও 30%-এর জন্য যদি আপনি 15% করতে চান তাহলে 45% হয়ে গেল, অর্থাৎ ঝুঁকিটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তো এই জন্য আমাদেরকে অল্প অল্প করে তাকে হয়তো কোনো জায়গায় 5% নেওয়া হয়েছে, 5% নেওয়ার পরে আবার সে স্টেবল হয়েছে, 21 দিন পরে আবার আমরা নিয়েছি। নর্মালি এটাই করা হয় সমস্ত জায়গাতেই, সারা পৃথিবীতেই নিয়ম যে যাদের ম্যাসিভ বার্ন হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনি একবারে সমস্ত অপারেশন করতে পারবেন না। অর্থাৎ বডিকে তাকে টাইম দিতে হবে, যে হিল করলো, টাইম দিলে সে সুস্থ হলো, আবার যে জায়গা থেকে আমরা চামড়া নিয়েছি 21 দিন পরে ওখান থেকেই আবার নতুন করে কিন্তু চামড়া নেওয়া সম্ভব। অর্থাৎ রিপিটেডলি, কারণ ওর শরীরে তো অনেক জায়গা নাই যেখান থেকে আমরা চামড়া নিতে পারি, সেই কারণে তার আসলে 117 দিনের এই ব্যাপারটা। আসলে মানে এই প্রক্রিয়াটার বিষয়টা হচ্ছে সার্জারি কিন্তু কয়েক রকমের। সেটা হচ্ছে প্রথমত ড্রেসিং, সেটাকে আমরা বার্নের ক্ষেত্রে আমরা সার্জারি বলে থাকি। হ্যাঁ, আবার যেটা অপারেশন সেটাও করে থাকি। এদের বেশিরভাগ মানে এর ক্ষেত্রে 20 বারের অধিক তাকে অপারেশন থিয়েটারে আমাদের নিতে হয়েছে। তাকে 10 থেকে 12 বার তাকে আমাদের ওটিতে নিতে হয়েছে। তার শারীরিক যে এখন আপনার এটা আবার ফলাতে থাকবে না আপনারা, কিন্তু এটা
বিয়ে লাইফ মানে স্মুথ লাইফ সে আসলে লিড করতে তার কেমন ইয়ে হতে পারে? না, তাকে আমি যে কথাটা আগেই বলেছি যে তার তো শারীরিক কন্ডিশন এখন কিন্তু পুরোপুরি স্টেবল, কিন্তু যে কথাটা বলেছি শারীরিক কন্ডিশন স্টেবল, কিন্তু যে সমস্ত জায়গাতে আমরা স্কিন র্যাপ করেছি, যে সমস্ত জায়গাতে তাকে কন্টিনিউয়াসলি তাকে ড্রেসিং করে করে তার হিল হয়েছে, সেগুলো কিন্তু হাইপারট্রফিক স্কার ডেভেলপ করবে ডেফিনেটলি বেশ কিছু জায়গাতে। সেই হাইপারট্রফিক স্কারটা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার। এইটাকে মেনটেন করবার জন্য আমরা একেবারে আমরা যে কথাটা আবারও বলি যে আগামী 2 বছর যাবৎ তার ফলো আপটা হবে একেবারে ভিগোরাস, মানে কোনো ধরনের মানে কোনো নেগলিজেন্সির কথা বলা যাবে না, কোনো ধরনের কোনো রিল্যাক্টেন্সির কথা বলা যাবে না, ক্যাজুয়ালনেস এখানে দেখানো যাবে না। একেবারে হলিস্টিক ওয়েতে তাকে রেগুলার, তাদের দুজনকেই শুধু, বাকি যারা গেছে প্রত্যেকে আমরা কিন্তু প্রতিদিনই প্রায় কোনো না কোনো মাইলস্টোনের পেশেন্ট আমাদের কাছে আসে প্রতিদিন, কারণ আমরা তাদেরকে পর্যায়ক্রমিকভাবে করছি। ওদের ক্ষেত্রেও তাই স্মুথ রিকভারি যেটা অলরেডি হয়ে গেছে সেটাকে আমাদের মেনটেন করতে হবে, এবং একই সঙ্গে যে কথাটা আমি আবারও রিইটারেট করব যে তাদের মানসিক যে বিষয়গুলো সেগুলোকে খুবই সেন্সিটিভ ওয়েতে আমাদের দেখতে হবে, তাহলেই হ্যাঁ শিওর। 36 ভর্তি ছিল, আজকে দুজন চলে গেল আর তিনজন লেফট থাকবে, রাইট তাই তো? রাইট, মানে 36 সার্ভাইভাল, আমরা 36 সার্ভাইভালের মধ্যে 31 আজকের আগ পর্যন্ত তারা বাসায় ফিরে গেছে, আজকে দুজন যাচ্ছে, আর তিনজন আমাদের থাকবে। এই তিনজনই অতি শীঘ্রই আমাদের তারা তারা বিপদমুক্ত আছে, তাদের শুধু রিকভারির জন্য আমরা একটু টাইম দিচ্ছি। ইনশাল্লাহ তারাও পর্যায়ক্রমিকভাবে খুব দ্রুতই বাসায় ফিরবে বলে আমরা আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা।
হ্যাঁ আমি বললাম তো আপনি লিখেছেন হোয়াটসঅ্যাপে আমি আনসার দিয়েছি। ওদের ব্যাপারে ব্রিফ করা হয়ে গেছে। আসিফ করছে? আসিফ নাই, আসিফকে আমি ফোন আমি করছি। তো আছি। ও আপনি আসেন। আমার লোকেশন আবার ব্রিফ করি। বলো দেখি হ্যাঁ হ্যাঁ সাইড আছে। মন খারাপ কেন? না ওরা সদস্যতা আসবে কিন্তু ওরা ক্যামেরা দেখে সবার যে ইচ্ছা আমাকে কিন্তু ইউ শুড কল মি আর্লিয়ার। আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আমার নাম আকলিমা আক্তার আখি। আমি সাইমা সারার আম্মু। প্রথমে আমি মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আমার মেয়েদেরকে আল্লাহ এরকম করে দিছে। এরপরে হচ্ছে ডাক্তার, নার্স, ওনারা অনেক পরিশ্রম করছে, ফিজিওথেরাপিস্ট, ওনাদের আর অবদানের তুলনা নাই। আমি আর কি বলবো, আমার আর এখন এই মুহূর্তে বাসায় প্রকাশ করার কিছু নেই। ওরা যে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসছে এটার জন্য আমি লাখো শুকরিয়া মহান আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে এতদিন ধরে ওদেরকে এখানে ইয়ে করেছেন, প্রতিনিয়ত একটা তো শঙ্কা ছিল যে ঠিক হ্যাঁ, এটা তো এই ট্র্যাজেডির কথা বলে তো আর শেষ করা যাবে না। এটা যে কী বলবো আপনাদেরকে, এটা বাসায় প্রকাশ করার মতো না। ওদের কষ্ট, আমরা তো মা বাবা, আমরা বড় হয়েছি, কষ্ট করতেই পারবো, করাটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু ওদের কষ্ট, এক মিনিটের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। এরা যে কী পরিমাণ কষ্ট করছে প্রথম দিন থেকে আপনাদেরকে আর কি বলবো। যাক, শুকর এই পর্যন্ত এরা আসছে, আমি শুক্রিয়া। তারিখের ঘটনাটা একটু বলতে পারবেন? যে 21 তারিখ তো আমি যখন স্কুলের মেন গেটে ঢুকবো তখনই আমি আওয়াজটা পাই। আওয়াজ পেয়ে দৌড়াই গেলাম, দেখি যে আমার মেয়েরা প্রতিদিন যেখানে দাঁড়ায় থাকে সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, টিনের চালের উপর দিয়ে ধোঁয়া চলতে, কালো ধোঁয়া। এরপরে তো আমি চতুর্দিকে ছুটাছুটি করতেছি, আমার আর হুঁশ ছিল না, আমি কোথায় বসছি। ওরা মোবাইলে ওদেরকে পাচ্ছি না, মোবাইল দিয়ে কল দিব আমার ওই সেন্স ছিল না। আমি ফ্লাইট মোড করে বসে রয়েছি, কেউ আমাকেও পায় না, আমিও কাউকে পাই না। ওরা তো আমার আত্মীয় স্বজন ভাবতেছে আমিও নাই। যাক, অবশেষে অনেক খোঁজাখুঁজি, কি বলবো, প্রায় 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজির পরে আমার বড় মেয়ের সাথে কন্ট্যাক্ট হয়। বড় মেয়ে বলতেছে আমু বাংলাদেশ মেডিকেলে আসো, ওরা ওখানে আছে। পরে আমাকে আমার বড় ভাইয়ের বউ বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, দেখি যে ওখানে ওরা নাই। ওখান থেকে আমার আত্মীয় ওদেরকে বাণী ইউনিটে একজনকে আনে, সাইবাকে আনে। এরপরে আমরা গাড়ি করে এখানে আসলাম। সাইবাকে দেখার পরে ওরা ছিল চট্টগ্রামে, ও ইমার্জেন্সি ফ্লাইটে করে আসতেছে। ওর বন্ধুদেরকে বলছে ওরা আসছে, আসি খোঁজাখুঁজি করে দেখে যে সায়রাও এখানে আছে। সাইমাকে পাওয়ার পরে সায়রাকে পাওয়া গেছে। ইমার্জেন্সিতে ওদের ড্রেসিং ব্যান্ডেজ চলতেছে। এরপরে তো আমরা আসি উপরে, ওরা 7 তলায় ছিল SDOতে দুজনে। ওদেরকে কারা নিয়ে এসেছিল? ওদেরকে সাইমাকে আনছে স্কুল থেকে, কে আনছে আমি জানি না, কিন্তু বাংলাদেশ মেডিকেল থেকে আমার বড় মেয়ে চাচা শ্বশুর ইসমাইল ভাই, ওনার নাম, উনি আনছে। আর সায়রাকে কে আনছে আমরা জানি না, বলতে পারবো না। তারপরে একজন ফোন দিছে, বলছে যে উনি মেট্রো রেলের কর্মী, উনি নাকি ওরে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে, হয়তো আনছে বাংলাদেশ মেডিকেল থেকে। স্কুল থেকে আনছে এক টিচার, পরে খবর পাইছি স্কুল থেকে এক টিচারে বাংলাদেশ মেডিকেলে আনছে। বাংলাদেশ মেডিকেল থেকে এখানে অ্যাম্বুলেন্সে করে কার সাথে আসছে আমরা বলতে পারবো না। সেখানে আসার পরে ওরে পাওয়া গেছে আর কি। তো এখন তো নিয়ে যাচ্ছেন, কিন্তু মানে চিকিৎসা তো লম্বা, আরো হ্যাঁ, follow-up থাকতে ফলো আপ হবে। থাকতে হবে, ওদের পিছনে অনেক সময় ব্যয় করতে হবে। ওদের প্রেশার গার্মেন্টস দিছে, ভ্যাজলিন অলিভ অয়েল ইউজ করতে হবে। ডাক্তাররা তো অনেক সতর্কবাণী দিচ্ছে, দেখি আল্লাহ কী করে। ওগুলো চেষ্টা করতে হবে আমাদেরকে, নাও তো ওরা পুরোপুরি সুস্থ হয়ে বাঁচতে পারবে না, এগুলো করতে হবে।
নিশ্চয়ই আবার স্কুলে যাবেন। ইনশাল্লাহ স্কুল, ওদের তো জীবন তো আর থেমে থাকবে না, যে বাবা ওদেরকে তো স্কুল নিতে হবে, ভর্তি করাতে হবে, পড়াশোনা আগের মতো চালু করতে হবে, এই আর কি। একটু ফ্রেম নষ্ট ওরা না, সেটা ফ্রেম না, ফ্রেম ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তোমাদের কেন ভালো লাগছে? অনেক দিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দোয়ায় আমরা এখন বাসায় যেতেছি। তোমার ভাল লাগে, বাসায় যাবো যে। শরীরে এখনো যন্ত্রণা আছে? একটু চুলকায়। আচ্ছা। আর এতদিন তো এখানে ছিলা, এখানে তো অনেকদিন থাকতে মায়া পড়ে যায় না? এই যে ডাক্তার আঙ্কেলরা আছে, নার্স ছিল, তাদেরকে ছেড়ে যাচ্ছ। হ্যাঁ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, থাক, আসো। শিফট করবো না? আচ্ছা, না না, আপনি এখানে বসেন, ওরা ওখানে ফ্রেমটা নষ্ট করে ওনার নিয়ে নিন। ওইজন সায়রা না? জি, ওরা হলো শারিনা জাহান সায়রা, আর ওগুলো সাইবা জাহান সাইমা। ও বড়, ও ছোট, মানে অল্প কিছুক্ষণ বড় ছোট। ওটা তো জমজ, ক্লাস 4 পড়ে বাংলা। হলো 30%, শারিনা জাহান সায়রা, আর হলো 15% সাইবা। তুমি রোলে যাও, আমি রোডে। ওকে ইয়াসিন ভাই, সেটা হচ্ছে যে এত লম্বা চিকিৎসা, ব্যয়বহুল চিকিৎসা, জি সেই চিকিৎসাটা নিশ্চয়ই আপনারা পাঠিয়েছেন। জি এখানে আরো অনেক সার্ভাইভার ছিল, তারাও একে একে ফিরে গেছে। জি জি কৃতজ্ঞতা নিশ্চয়ই এখানকার বার্ন ইনস্টিটিউটের প্রতি আছে। আর কার প্রতি কৃতজ্ঞতা জানাবেন? মহান আল্লাহর প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মেয়েরা সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে। আর দ্বিতীয় কৃতজ্ঞতা হলো আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপরিচালক নাসিরুদ্দিন স্যার। সেকেন্ডলি হলো মাহবুব হোসেন স্যার, উনি হলো আমার সাইডার ছিল, চিকিৎসক ছিল, উনি অনেক পরিশ্রম করছে। উনি হলো গ্রিনের চিকিৎসক, আর অরেঞ্জের চিকিৎসক আমাদের মানে জয়েন্ট পরিচালক, সম্ভবত উপপরিচালক উনি আমার ম্যাডাম। উনি হলো অরেঞ্জের চিকিৎসক ছিল সাইবার, উনি অনেক পরিশ্রম করছে। আর ওনার সাথে সাথে ওনাদের সহযোগী যে সমস্ত ডাক্তার, নার্স, প্লাস ওয়ার্ড মাস্টার যারা ছিল, প্লাস নিচে যারা সংশ্লিষ্ট ছিল, সবাই অনেক পরিশ্রম করছে। ওনাদের অনেক আন্তরিকতা, অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়েরা সুস্থ হয়ে এখন বাসায় ফিরতেছে। ওনাদের আন্তরিকতা কোনো ঘাটতি ছিল না, ওনারা যথেষ্ট মানে সাপোর্ট দিয়ে আমাদেরকে, এখানে যারা ভর্তি ছিল আমি দেখছি কাছ থেকে, ওনারা অনেক আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে আমাদের রোগীদেরকে সুস্থ করছে। সুতরাং আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সেকেন্ডলি হলো ওনাদের আন্তরিক সহযোগিতার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা বাসায় ফিরতেছি, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনাদের প্রতি। আর সামনে ওদের অনেক মানে দূর চিকিৎসা, অনেক লম্বা চিকিৎসা, এটার জন্য আমরা সরকার থেকে অনেক সাপোর্ট পাইছি। আমাদের এখানে ওষুধ থেকে শুরু করে যা যা দেওয়ার সরকার থেকে সাপোর্ট দিয়েছে, এমনকি আমাদের রেগুলার খোঁজখবর নিয়েছে। প্লাস স্কুল কর্তৃপক্ষও আমাদের খোঁজখবর নিয়েছে, রেগুলার আসছে আমাদের বাচ্চাদেরকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার করছে। আমি যতটুকু দেখছি আমরা আমার এ থেকে কিছুটা আপনারা মুক্তি পাচ্ছেন আজকে। জি ইনশাল্লাহ আমরা ছলছল করছেন দেখতে পাচ্ছি। জি ইনশাল্লাহ আমরা অনেক আমরা মানসিকভাবে হ্যাপি। আমার মেয়েরা মানে বেশ কয়েকদিন ধরে শোনার পর থেকে, ওদের ছুটি এই কথা শোনার পর থেকে ওরা অনেক আনন্দিত। বাসা যাবে, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, তার সবাই আসবে, আবার তারা স্কুলে যাবে, নতুন করে স্বপ্ন দেখতেছে, অনেক খুশি, ওরা আনন্দিত, আমরাও আনন্দিত, আমাদের ফ্যামিলির সব আনন্দিত। বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে, সে শুরু থেকে এই পর্যন্ত লং টাইম ওদেরকে সেবা দিয়ে আসছে, স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত। 21 তারিখে যখন ঘটনা ঘটলো বলছিলেন চিটাগাং ছিলেন, জি আপনি তো আশা হারাইছেন। আমি চিটগং অফিসে ছিলাম। চিটগং অফিসের জন্য 1:15 আমি খবর পেলাম, আমার 2 মে থেকে ও ঢাকা ইউনিভার্সিটি পড়ে। ও আমাকে ফোন দিয়ে বলে যে আব্বু আমার আম্মুকে পাওয়া যাচ্ছে না, সাইরাস আমাকে পাওয়া যাচ্ছে না। মাইলস্টোন উপরে জানি কি পড়ছে, ওরা মনে হয় আহত। পরে এর ভিতরে আমি ফোন দিয়ে চেষ্টা করলাম যে ফোনে পাওয়া যাচ্ছে না ওরা আম্মুকে। পরে আমি আত্মীয় স্বজনের মধ্যে অনেক খোঁজখবর নিলাম, কেউ বলতে পারতেছে না ওরা কোথায় আছে। তখন আমি আশাহত হয়ে গেলাম যে মনে হয় ওরা আর নাই।
এর ভিতরে টিভিতে দেখলাম যে মানে অনেক লোক, অনেক বাচ্চা মারা গেছে, অনেক গার্ডিয়ান মারা গেছে, প্লাস অনেক আহত, বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে ওদেরকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরে মানে আমার একজনকে পাওয়া গেছে বাংলার মেডিকেলে ইমার্জেন্সি। আমার বেআই ইসমাইল মজুমদার খিলকের থাকে, উনি প্রথম পাইছে। আর সাইরারে অন্যরা হাসপাতালে নিয়ে আসছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। পরে ইমার্জেন্সিতে এসে 2 জন একসাথে পাওয়া গেছে, 2 জনকে। এটা একটু সরে যাও, হ্যাঁ। তো সেখানে এর মধ্যে চিকিৎসার বিষয়টা তো জটিল ছিল, যেহেতু 30%-এর মতো বার্ন ছিল। জি জি এগুলো তো খুব মানে রিস্কি। জি জি সেক্ষেত্রে তারপরও আশা ছিল। না, আমাদের প্রতিটা দিনে অনেক মানে শঙ্কার ভিতরে ছিল আর কি। ডাক্তাররা স্যারার যে 30% ছিল ওটা নিয়ে ওনারা অনেক সময় অনেক কথা বলছে, প্লাস ওনারা সঠিকভাবে কিছু বলতে পারেনি। কারণ আমাদের চোখের সামনে অনেক বাচ্চা ওদের ক্লাসমেট মারা যাচ্ছে, অনেক বাচ্চার চিৎকার আত্মনাদ, আমার বাচ্চাদের চিৎকার আত্মনাদ আমাদের আসলে প্রতিটা দিনে গেছে অনেক কষ্টে। আর আমরা আসলে শঙ্কা ছিলাম যে কতটুকু কী হয়, কারণ ডাক্তার যারা আছে ওনারাই সঠিকভাবে কিছু বলতে পারতেছে না, কারণ পোড়া রোগীর বিষয় ওনারা আসলে সঠিকভাবে কিছু বলার মতো নিশ্চয়তা দিতে পারে না। যাক, পুরো নামটা ডাক্তার স্ত্রীর পুরো নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসিন মজুমদার। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা 14 গ্রাম, বাতিশি ইউনিয়ন কুলিয়ারা। আর আমি উত্তরায় থাকি। আর আমার ওয়াইফের নাম হলো আকলিমা আক্তার রাখি। আমরা মানে আমাদের একই এলাকায় বাড়ি, মানে কুমিল্লা 14 গ্রাম গুণবতী বাড়ি ওদের। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে। জি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দোয়া করবেন আমার মেয়েদের জন্য, আর দেশবাসীর প্রতি দোয়া চাই যাতে ওরা সুস্থ হয়ে ভালো হয়ে আবার ক্লাসে ফিরতে পারে এবং সুস্থ হয়ে যাতে সামাজিক কার্যক্রম অংশগ্রহণ করতে পারে বড় হয়ে ইনশাল্লাহ। এই আর আর বাকি কথা হলো যে আমাদের যারা আহত হয়ে বা চলে গেছে বাসায়, আমরা যারা এখনও এখানে আরও 3 জন আছে, সবাই যাতে সুস্থ হয়ে সবল হয়ে ইনশাল্লাহ ভালোভাবে তাদের সামাজিক বা পড়ালেখা বাস্তব জীবনে ফ্যামিলির সাথে সবাই যাতে ভালোভাবে থাকতে পারে, এটার জন্য আমরা মানে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে দোয়া রইল, শুভকামনা রইল সবার জন্য ইনশাল্লাহ। আর যারা মারা গেছে তাদের জন্য মানে রুহের মাগফিরাত কামনা করছি ইনশাল্লাহ।